বিএনপি কি এটা খুব জরুরি ছিল যে আওয়ামী লীগ তো এমনি মাঠে নেই, যদি বিক্ষিপ্ত ভাবে কেউ শ্রদ্ধা নিবেদন করতে যায় বা যেতে পারতো না, পুলিশ বাধা দিত বা সেখানে জামাত শিবির ছিল, বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির কি প্রয়োজন ছিল? এটি করে মানে কাদের কাছ থেকে কৃতিত্বটা নিতে চাইলো, কাদের আস্থাভাজন হতে চাইলো? এটি না করলে কি খুব সমস্যা হতো বিএনপির? আপনি যদি আওয়ামী লীগের 100 কর্মী নেতাকর্মীর সাথে আপনি মানে মিথস্ক্রিয়া করেন, কিংবা বিএনপির 100 নেতাকর্মীর সাথে মিথস্ক্রিয়া করবেন, আপনি দেখবেন যে দুই দলের পরস্পরের ভেতরে চরম একটা বিদ্বেষ এবং ঘৃণা তৈরি হয়েছে। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছে, মানে আপনি বাংলাদেশের একটা পূর্ব পাকিস্তান, প্রথমে ছিল পূর্ব বাংলা, তারপরে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এবং এটা অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল। এবং এরকম পিছিয়ে পড়া, শোষিত, বঞ্চিত অনেক জনগোষ্ঠী, তারা বছরের পর বছর কিন্তু তারা তাদের মুক্তির সংগ্রাম করছে, তারা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। আপনি দেখেন বেলুচিস্তান, আপনি দেখেন আয়ারল্যান্ডে, আপনি দেখেন কাতালোনিয়া, আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো জায়গাতে, মানে অনেকেই তাদের যে রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার, তারা বছরের পর বছর, দশকের পর দশক তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এবং আপনি দেখেন রোহিঙ্গাদের অবস্থা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে দুটো কারণ। একটা হচ্ছে যে শক্তিশালী একটা রাজনৈতিক সংগঠন ছিল আওয়ামী লীগের মতো, আরেকটা হচ্ছে যে তার একটা খুবই মানে বিশ্বমানের একজন নেতা ছিল। এই দুটো কারণকে কিন্তু আপনাকে মানে মাথায় নিতে হবে। তাহলে পরে আপনি দেখেন যে কত বড় দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা তিনি, যখন মানে প্লেনে করে লন্ডন হয়ে, ভারত হয়ে বাংলাদেশে আসছেন, তখন তার মাথায় দুটো চিন্তা। একটা চিন্তা হচ্ছে, প্রথম চিন্তা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর একটা চিন্তা হচ্ছে যে ভারতীয় মানে বাংলাদেশের ভূখণ্ডে এখনো ভারতীয় সেনাবাহিনী তারা বিদ্যমান, সুতরাং ভারতীয় সেনাবাহিনী কতদিনের ভিতরে তার দেশে ফেরত যাবে। তা আপনি দেখেন যে বাংলাদেশকে, আমি একটু সেই জায়গা থেকে প্রশ্ন করতে চাই, সেই ইতিহাসে মহানায়ক স্বাধীনতার স্থপতি, তার সঙ্গে আমরা কি সবকিছু যেভাবে মিলাচ্ছি, সে আওয়ামী লীগের 15.5 বছরের শাসন নিয়ে, লাস্ট যে 15.5 বছর টানা শাসন ব্যবস্থা, সেটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অবশ্যই অনেক ধরনের অপকর্ম করা হয়েছে, সেগুলো তার যেতে চায় না। সেইগুলোকে পুঁজি করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার যে একটা প্রাণান্তকর চেষ্টা গত 1 বছরে, তাদের টার্গেটটি আসলে কি? মানে আমি যদি একটু আপনাকে বলি, একটা কম্পারিজন নিয়ে আসি। 2024-এর 5 আগস্টের পরে যে 15 আগস্টটি এসেছিল আমাদের মাঝে, সেটিতে মানুষের মাঝে একটা ভয়ঙ্কর ভয়ের একটা পরিবেশ আশেপাশে জড়িয়েছিল। ঠিক 1 বছর পরে এসে আমরা দেখছি মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। হয়তো রাজপথে শোক র্যালি নামেনি, হয়তো 32 নম্বরে মানুষ যেতে পারেনি, তারপরে হয়তো যেত, কিন্তু যেভাবে ওইখানে একটি গোষ্ঠী দখল নিয়ে রেখেছে যে আসলে প্রতিহত করা হবে। কিন্তু এইভাবে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব? আপনি যে ভয়ের কথা বলছেন, যে আমরা তো গত 5 আগস্টের পরে যে ভয় ছিলাম, এখনো সেই ভয় আছে। কালকে প্রথম আলোর পৃষ্ঠায় দেখেন যে 10 দিনে আগস্টের প্রথম 10 দিনে আপনার 9 জনকে পিটিয়ে মারা হয়েছে। তা আমরা কি কোনো সভ্য দেশে আছি? হ্যাঁ, একটা মব তৈরি করে যে আপনাকে হত্যা করবে না, আমাকে হত্যা করবে না, তার নিশ্চয়। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি ভুল ভ্রান্তি করেছেন, তারপরে নির্বাচন ব্যবস্থায় মানুষ ভোট দিতে পারেনি, তারপরে দুর্নীতি হয়েছে, অনেক কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে গিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু আর শেখ হাসিনা তো এক। বঙ্গবন্ধু তিনি ইতিহাসে এর জন্য দায়ী হতো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে সাইনবোর্ড হিসেবে নিজস্ব সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করেছে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে মনে করতে তিনি পারেননি যে এটি সমগ্র জাতির সম্পদ, সমগ্র জাতির বঙ্গবন্ধু। তিনি নিজের পিতা হিসেবে ইস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং সেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন। সেখান থেকেও তো একটা ক্ষোভের সঞ্চয় হয়েছে মানুষের মধ্যে, এবং মানুষ মনে করেছে যে হ্যাঁ, আসলে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান সম্ভবত শুধু আওয়ামী লীগের সম্পত্তি আর শেখ হাসিনার পিতা, এর বাইরে মানুষ আর ভাবার চেষ্টা করতে পারেনি।
না, আমি যেটা মনে করি যে আপনার শেখ হাসিনা, আওয়ামী লীগ, তাদের এই যে একটা মানে প্যারোকিয়াল প্যারোকিয়াল মানে একটা সংকীর্ণ যে দৃষ্টিভঙ্গি, মানে একটা হচ্ছে যে এটাও ঠিক যে বঙ্গবন্ধুকে তো সবাই সমানভাবে রেকগনাইজ করেন। মানে বঙ্গবন্ধু যে মানের নেতা, হ্যাঁ, আপনি বঙ্গবন্ধু যে মানের নেতা, এবং আমরা যে তথ্যগুলো পাচ্ছি দেখেন 2013 সালে আপনার ব্রিটিশ ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ড তিনি একটি বই লিখেছিলেন যার শিরোনাম হচ্ছে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দি স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। সেখানে 41 জন, সারা পৃথিবীর 41 জন যে সামরিক বেসামরিক নেতা, তার ভেতরে আপনি দেখবেন যে নাম আছে জুলিয়াস সিজার, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং, চার্লস দ্য গল, আব্রাহাম লিঙ্কন। এই সারা পৃথিবীর মানে এত বড় মানুষের ইতিহাসের ভিতরে আমাদের ছোট্ট বাংলাদেশের একজন নেতা, হ্যাঁ, তার ভাষণ সেখানে স্থান পেয়েছে কত বড় মাপের মানুষদের। তারপরে আপনি তার যে 7ই মার্চের ভাষণ ইউনেস্কোতে, ওইটা একটা বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ, তো এইখানে ধরেন যে বঙ্গবন্ধুর যে মানে উচ্চতা, তার যে সাহস, তার যে দেশপ্রেম, তার যে অর্জন, নিজেকে বিলিয়ে দেওয়া, এটাকে সবাইকে সমানভাবে ধারণ করে না, এটাও সত্যি। আবার মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটাকে মনোপলি করে ফেলা উচিত না। এটা কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা কারো মনোপলি করে ফেলা ঠিক না, কারণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা সবার। এখন আপনি যদি এটাকে মানে আপনি মানে শুধুমাত্র বঙ্গবন্ধুকে একটা দলের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেন, মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটা দলের সম্পত্তি বানিয়ে ফেলেন, তাতে করে হবে কি যে পুরো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু দুটোরই ক্ষতি হবে। সেই জায়গাতে আসতে পারে। আমি একটু ওই জায়গাতে যেতে চাই যে ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা, নিঃসন্দেহে আমি পারি না। আমি উল্লেখ করতে চেয়েছি 2024-এর 15ই আগস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেও মানুষ কুণ্ঠাবোধ করেছে, আমি দেখেছি। 1 বছরের মধ্যে এসে আজকে মনে করেন জাসদ প্রতীক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন, আরো কেউ কেউ হয়তো তাদের গণ্ডের মধ্যে থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করছে। আবার মানুষের যে ব্যক্ত ফেসবুকে আমি দেখলাম যে বন্যার ঢেউ বয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, আর তো কোনো ওয়ে নাই। তার কারণটি হচ্ছে আমরা দেখলাম যে 8ই আগস্ট বঙ্গবন্ধুর যে 32তম বাড়ি এখন শুধু তোমার একটা ফাঁকা ময়দান, তার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো, এপিসি রাখা হলো, জলকামান সাজোয়া যান রাখা হয়েছে, ওইখানে বিএনপি নেতাকর্মী বা জামাত শিবিরের নেতারা তারা অবস্থান নিয়েছে, কেউ যেন যদি যায় প্রতিহত করা হবে। এই যে একটা অবস্থা, এগুলোর কি প্রয়োজন ছিল? আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মানে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী। আবার বঙ্গবন্ধুর যে স্থাপনাটি ছিল, ঐতিহাসিক যে ভবনটি ছিল 32 নম্বর, সেটি গুড়িয়ে দেওয়ার পর মনে হচ্ছে সেটি আরো বেশি শক্তিশালী সাধারণ মানুষের কাছে, আর সরকারের কাছে ভয়ের মূর্ত প্রতীক। বিষয় কি এরকম না? আপনার 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 হ্যাঁ, আপনার সাথে আমি একমত। আপনার আগের প্রশ্নটা আমি একটু পুরোটা শেষ করি। যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা তার মানে যে শাসনামল সেটাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে, তার সময় দুর্নীতি হয়েছে, তারপরে আপনার গুম হয়েছে, এই জন্য মানুষের ভেতরে প্রচন্ড একটা ক্ষোভ ছিল। এখন আমার যেটা মনে হয় আসলে আপনি দেখবেন যে আমরা জেনে না জেনে মানে মুক্তিযুদ্ধ মানে দেশটাকে দুটো ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এখন এই যে ধরেন যে মানে আওয়ামী লীগের তরফ থেকে আমরা দেখেছি যে আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে তারা মানে মনে করে যে মুক্তিযুদ্ধ তাদেরই সম্পদ, একমাত্র সম্পদ। মানে এই মুক্তিযুদ্ধের ভিতরে যে বামপন্থীরা আছে, মুক্তিযুদ্ধের মধ্যে যে কৃষক শ্রমিক সবাই আছে। এটা ঠিক যে আপনি যদি ইতিহাসের প্রামাণিক ইতিহাসের মধ্যে যান, তাহলে পরে আপনি দেখবেন যে ওই 1970 সালের নির্বাচনে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ কিন্তু আওয়ামী লীগের। আবার প্রবাসী মানে প্রথম সরকার যেটা, সেটাও কিন্তু পুরো আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্ব দাবি করার অবশ্যই অবকাশ আছে, তাদের অধিকারও আছে, কিন্তু আওয়ামী লীগের ভেতরে যেটা সমস্যা, তাদের অনেক বেশি উদার হতে হবে, অনেক বেশি উদার হতে হবে মুক্তিযুদ্ধের স্বার্থে, দেশের স্বার্থে, বঙ্গবন্ধুর স্বার্থে। কারণ তারা মানে এই আওয়ামী লীগের যদিও মানে প্রধান নেতৃত্ব ছিল, কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেকেই আপনার 25শে মার্চ আপনার এমনও আছে, আমরা ইতিহাসের ভিতরে জানি যে জামাতে ইসলাম ছাড় অন্যান্য কিছু কিছু ইসলামী দল 25শে মার্চে যখন গণহত্যা ঠিক না, জেনোসাইড,
জেনোসাইড শুরু হওয়ার পরে কিন্তু তারা তাদের মন পরিবর্তন করে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে কিংবা মন থেকে সমর্থন দিয়েছে, এখন এই সকলকে যদি আপনি মানে অন্তর্ভুক্ত না করেন, তাহলে পরে কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপরে যারা নেতৃত্ব দিয়েছেন সেটা সফল হবে না। এখন আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা যেহেতু মানে তার সময়, আওয়ামী লীগের সময় নির্বাচনগুলো ঠিক মতো হচ্ছে না, আপনার জনগণ ভোট দিতে পারছে না, আপনার শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন করার সবগুলো পথ বন্ধ, এইটাকে আপনার টার্গেট যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা সুদূর প্রসারী সব পরিকল্পনা করেছে এবং তারা শিক্ষা ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, তারপরে রাজনীতির ক্ষেত্রে তারা প্রচন্ড ভাবে অনেকগুলো ইউটিউব চ্যানেল নানাভাবে তারা মানে ভুল তথ্য দিয়েছে। আবার ধরেন যে আপনার গত সরকারের সময় যে সমস্ত মানে সুশাসন নিশ্চিত করা যায়নি, লুটপাট হচ্ছে, মানুষের ভিতরে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এর প্রেক্ষিতে তারা সেটাকে গ্রহণও করেছে। হ্যাঁ, এবং এরকম একটা অবস্থায় 5ই আগস্টের পরে কি করেছে, তারা এই সুযোগটা নিয়েছে যে শেখ হাসিনার বাবা যেহেতু বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পরে তিনি চালিয়েছেন, তিনিও ফ্যাসিস্ট, মানে এই যে এক ঢিলে দুই পাখি মার, মানে আপনি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ধরেন যে সারা পৃথিবীতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আপনার রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বামী বিবেকানন্দ একটা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। এই যে বড় বাঙালি বলতে আমরা কয়টা বাঙালি পাই? হ্যাঁ, তো তাদেরকে যদি আমরা বুঝতে না পারি, তাদেরকে যদি আমরা সম্মান না করি, তাহলে জাতি হিসেবে আমরা কি করে এগিয়ে যাব? এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা খুব সুকৌশলে আপনার জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে, এবং সেইটাতে আমাদের বড় দুটো দলের দায় আছে। হ্যাঁ, যে মুক্তিযুদ্ধে কে কতখানি ইয়ে করেছে, মানে অংশগ্রহণ করেছে, কে কতটা মানে কার কৃতিত্ব কতটা, সেই ফাঁকে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী লাভবান হয়েছে। আপনি দেখেন যে 1975 সালের পরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতি করতেই পারত না, তারা কিন্তু বিএনপির উপর ভর করে রাজনীতি করেছে। এখন তারা বিএনপিকেও ছুটে ফেলে দিয়েছে। এবং এই যে সময়কাল আপনার 1975 সালের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী যে আপনার শক্তি তারা রাজনীতি করার সুযোগ পেল, তারা কৌশলে বিএনপির সাথে থেকেছে, আবার কখনো কখনো তারা আওয়ামী লীগের সাথে তারা কিন্তু লিয়াজোগ করেছে। 1986 সালের নির্বাচন, তারপরে আপনি ধরেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা ছিল কৌশলে, কিন্তু তারা, কারণ তাদের একটা লেজিটিমেসির সমস্যা আছে। আমি এই জায়গা থেকে একটু প্রশ্ন করি, মানে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি যেটা বলছেন এটি ঐতিহাসিক সত্য, ঠিক এই অবস্থায় এসে বঙ্গবন্ধুর ক্ষেত্রে অন্তত বিএনপির যে অ্যাক্টিভিটিস, যেমন 32 নম্বরে 14ই আগস্ট রাতে বা সারাদিন ধরে আমরা দেখলাম তাদের নেতা কর্মীর উপস্থিতি, তো বিএনপি কি এটা খুব জরুরি ছিল? যে আওয়ামী লীগ তো এমনি মাঠে নেই, যদি বিক্ষিপ্ত ভাবে কেউ শ্রদ্ধা নিবেদন করতে যায় বা যেতে পারতো না, পুলিশ বাধা দিত বা সেখানে জামাত শিবির ছিল, বিএনপি নেতা কর্মীদের উপস্থিতির কি প্রয়োজন ছিল? এটি করে কাদের কাছ থেকে কৃতিত্বটা নিতে চাইলো, কাদের আস্থাভাজন হতে চাইলো? এটি না করলে কি খুব সমস্যা হতো বিএনপির? আপনি যদি আওয়ামী লীগের 100 কর্মী নেতাকর্মীর সাথে আপনি মানে মিথস্ক্রিয়া করেন, কিংবা বিএনপির 100 নেতাকর্মীর সাথে মিথস্ক্রিয়া করবেন, আপনি দেখবেন যে দুই দলের পরস্পরের ভেতরে চরম একটা বিদ্বেষ এবং ঘৃণা তৈরি হয়েছে। এবং একটা সময় আমরা শুনতাম, একটা সময় আমরা দেখতাম 80-90 দশকে যে আপনার আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, তারা রাজনীতি করলেও তাদের ভিতরে পারস্পরিক বন্ধুত্ব, সামাজিকতা মোটামুটি ছিল।